আসসালামু আলাইকুম। জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম জাহাঙ্গীর। আজ আমাদের মাঝে বিশেষ সাক্ষাৎকারে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি একেবারে প্রাইভেট পাওয়ার জেনারেশন এবং প্রাইভেট সেক্টরে এলএনজি প্রবক্তা বাংলাদেশে। সো আমরা শুরু করছি। আমাদের মাঝে আছেন মোহাম্মদ আজিজ খান। আপনাকে স্বাগত। আজিজ ভাই, বর্তমান বাংলাদেশে বিনিয়োগকে কিভাবে দেখছেন? বর্তমান তো বিশ্ববাজার যেরকম হয়েছে তাতে করে বিনিয়োগের অবস্থা খুবই খারাপ, সারা পৃথিবীতেই খারাপ। সেক্ষেত্রে বাংলাদেশ কেবলমাত্র একটা ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু রেগুলেটরি চ্যালেঞ্জেস এসছে। তো সেই সুবাদে আমাদের তো এখন একটু অসুবিধার পজিশনেই আছে বাংলাদেশ। বিশ্ব অর্থনীতিতেও কিছুদিন আগেও যেই আশা করা হচ্ছিল যে ইন্টারেস্ট রেটস কমবে, সেটা গত কয়েকদিন ধরে চিন্তা করা হচ্ছে যে ইন্টারেস্ট রেটস আবার বাড়ানো হবে। আমরা দেখেছি বিশ্বের বড় বড় দেশ ইনক্লুডিং দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেই সমস্ত জায়গায় সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা আবার ভাবছে যে ইন্টারেস্ট রেট হয়তো বাড়াতে হবে। তো ইন্টারেস্ট রেট একটা বিরাট ডেটা যেখান থেকে আমরা বুঝতে পারি। এখন যদি আমেরিকার ইন্টারেস্ট রেট 4.5% হয়, তাহলে সেই ইন্টারেস্ট রেট বাংলাদেশের জন্য এসে যায় 9%-এর মতন ইউএস ডলারে। আমরা যেই সমস্ত ব্যবসা করি, বাংলাদেশের যেই সমস্ত ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেই সমস্ত ইনভেস্টমেন্টের খরচ কত, মানে ইন্টারেস্ট কস্ট কত, সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে একটা কঠিন অবস্থার ভিতরেই আছে। এই যে বললেন কঠিন অবস্থার মধ্যে আছে, আপনি আরেকটা বিষয় বলছিলেন পলিসি চেঞ্জ। বাংলাদেশের কোন ধরনের পলিসি চেঞ্জের কারণে বাংলাদেশ একদিকে বলছেন ইন্টারেস্ট রেট, আরেকটা পলিসি চেঞ্জ, কোন ধরনের পলিসি চেঞ্জের কারণে ব্যবসা আসলে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে? না, আমরা তো একটা ব্যবসার প্রতিবন্ধকতা বাংলাদেশে প্রথমত বলতে হবে যে ব্যবসার অনেক প্রয়োজন, বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। আমরা আমাদের কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট করেছি অ্যাবাউট $3.5 বিলিয়ন, আরও $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি। সেটা করার জন্য যেই প্রেক্ষাপট এবং যেই পলিসি এবং রেগুলেটরি ক্লিয়ারিটি দরকার, সেই ক্লিয়ারিটিগুলো অনেক সময় পাওয়া যাচ্ছে না। আপনি দেখেছেন যে যখন গত ইন্টারিম গভর্নমেন্ট যখন এসছে, সে কতগুলো আইন বদলে ফেলেছে, আইন বদলানো হয়েছে। তারপরে আবার এটাও আমরা দেখেছি যে ওনারা পুরনো কন্ট্রাক্ট কতগুলো ওপেন করতে চেয়েছেন। তো একটা কন্ট্রাক্টের প্রতি মানুষের যদি বিশ্বাস না থাকে, এবং সর্বোপরি সারা পৃথিবীর যারা ইনভেস্ট করছে, যারা অর্থনৈতিক সাহায্য দিচ্ছে, ব্যাংকস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মাল্টিল্যাটারাল এজেন্সিস, তারা যদি সার্টেনিটি না পায়, তাহলে পরে তো তাদের ইনভেস্টমেন্ট করা খুব কঠিন। আমাদের জন্য এই একই অবস্থা। সেই জন্য আমরা এই মুহূর্তে একটু পর্যবেক্ষণ করছি বাংলাদেশের কী অবস্থা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমানে যেই সরকার এসছে, তারা তো একটা রাজনৈতিক সরকার এবং রাজনৈতিকভাবেই জিনিসটা দেখবেন, রাদার দেন একটা সাময়িক ব্যবস্থার বদলে। তো কাজেই আমার আশা যে তারা এই কথাগুলো চিন্তা করবেন এবং একটা পরিস্থিতি তৈরি করবেন যেখানে আবার আমরা তাড়াতাড়ি করে ইনভেস্টমেন্ট করতে পারবো এবং অনেক ইনভেস্টমেন্ট করতে পারবো। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন গত ইন্টারিম গভর্নমেন্ট নতুন সরকারকে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, যার ফলশ্রুতিতে কিছুটা এই নতুন ইনভেস্টমেন্ট বাধার সম্মুখীন হতে পারে? এটা তো যে দেখছে তার উপরে নির্ভর করবে। গত সরকার তো একটা ইন্টারিম সরকারই এসছিল এবং সে সরকার যেভাবে এসছিল একটা আপরাইজিং বলেন, রেভলিউশন বলেন, তার মাধ্যমে তো তাদের কর্মকাণ্ড এবং তাদের ব্যবস্থা ওই এক্সপেকটেশনের ভিত্তিতেই ছিল, যে আপরাইজিংয়ের ভিত্তিতেই ছিল যে কীভাবে চলবে। বর্তমান সরকার একটা রাজনৈতিক সরকার, আর তাদের এক্সপেকটেশন থাকছে অন্যরকম।
আমার পার্সোনালি মনে হয় যে আমাদের বেশি চিন্তা করতে হবে আগামীতে কি করতে হবে, বাংলাদেশের আগামীতে কি করতে হবে। আমরা সেই জন্য একটা বলেছি, ডেটা সেন্টারের কথা বলেছি। কারণ বর্তমানে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট এবং আপনারাও যারা জার্নালিজমে আছেন তারা বলছেন যে বাংলাদেশে একটা ওভার ক্যাপাসিটি আছে বিদ্যুতের। আমিও মনে করি বিদ্যুতের একটা ওভার ক্যাপাসিটি আছে। সেই ওভার ক্যাপাসিটিটাকে তো হয়েছে যে কারণেই হয়েছে, আমার মতে কোভিড এবং পরবর্তীতে ইউক্রেন ওয়ার, এই দুটোর কারণে আমাদের জিডিপি গ্রোথ কম হয়েছে এবং জিডিপি গ্রোথের কম হওয়াতে বিদ্যুতের প্রয়োজনটা যেই মাত্রায় বাড়ার কথা ছিল সেই মাত্রায় বাড়ে নাই, সেজন্য আমাদের একটা ওভার ক্যাপাসিটি হয়েছে। এই ওভার ক্যাপাসিটিটাকে আমরা যদি ডেটাতে কনভার্ট করতে পারি তাহলে পরে একটা বিশ্ব বাজার হয়, এক্সপোর্ট অফ ডেটা হয়। আমাদের বর্তমানে হচ্ছে যেটা আমরা হাইড্রোকার্বন মলিকিউলগুলোকে ইলেকট্রন বিদ্যুতে চেঞ্জ করছি, সেই বিদ্যুৎটা আমরা শুধুমাত্র বাংলাদেশের বাজারের জন্য বিক্রি করছি। এই বিদ্যুৎটাকে যদি আমরা আমাদের বাংলাদেশের পানি সম্পদ অনেক ভালো, মেঘনা নদীর পাড়ে আমাদের যেই জায়গা আছে সেখানে ডেটা করতে পারি এবং সামিট কমিউনিকেশনের যে কেবল আছে, ফাইবার আছে টু সিঙ্গাপুর, সেখান থেকে সিঙ্গাপুরে নিয়ে আসতে পারি, তাহলে সারা বিশ্বময় এই ডেটাটা চলে যেতে পারে। তাহলে আমরা কি করছি, আমরা মলিকিউল ইম্পোর্ট করছি, আবার লাস্টের ডেটাটাও এক্সপোর্ট করছি। তো ডলারে ইম্পোর্ট করছি, ডলারে ইনকাম করছি এবং বাজারটা বিশ্ব বাজার হয়ে যাচ্ছে। একটা সিঙ্গেল বায়ার মডেলের থেকে ইট ইজ বিকামিং এ ওয়ার্ল্ড মার্কেট। এই চিন্তাটাকে আনার জন্য, ফ্রুশনের জন্য যে সমস্ত কর্মকাণ্ড, সেই সমস্ত কর্মকাণ্ডের দিকে আমরা অগ্রসর হব। বাংলাদেশকেও একই রকমভাবে বর্তমান প্রেক্ষাপটে, পৃথিবীর প্রেক্ষাপটে ইরান, ইসরায়েল, আমেরিকার সাথে যে যুদ্ধ শুরু হয়েছে সেটা প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে যেই অসুবিধার সৃষ্টি হয়েছে, সেখানে আমাদেরকে নতুন করে তো চিন্তা করতেই হবে। এই চিন্তা ভাবনার ভিতরে আমি মনে করি দ্যাট এখন আমাদের মনোনিবেশ করা উচিত যে কীভাবে আমাদের দেশ আগামীতে সিকিউরভাবে চলবে। আপনি তো প্রথম হরমুজ প্রণালীর এই যে বাধা তৈরি হলে কিভাবে অল্টারনেটিভ বাংলাদেশ এনার্জি সিকিউর করতে পারে এই বিষয়ে আপনার একটা আর্টিকেলও লিখেছেন। প্রায় 70% হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের এনার্জি সাপ্লাই হয়। সো আপনার অল্টারনেটিভ কোনো সোর্স আপনি পেয়েছেন কিনা? আপনার যেহেতু আপনার একটা এফএসআরইউ আছে যেটার মাধ্যমে বাংলাদেশের প্রায় 50% ইম্পোর্ট ডিপেন্ডেন্সি মিট হয়। দেখেন, 18 কোটি লোকের দেশ বাংলাদেশ, আমাদের পার ক্যাপিটা ইনকাম খুবই কম, সেটাকে বাড়াতেই হবে। পভার্টি রিডাকশন করতে হবে, আমাদের সামাজিক উন্নয়ন করতে হবে এবং সেটার জন্য বর্তমান বিশ্বে যেটা দেখা যাচ্ছে সবচেয়ে জরুরি হলো বিদ্যুৎ এবং জ্বালানি। বর্তমান বিশ্বে এনার্জি সিকিউরিটি হয়ে গেছে আপনার মিলিটারি ল্যান্ড সিকিউরিটি থেকেও বেশি। জমি কেউ নিতে চায় না। আজকে যে যুদ্ধ আপনি দেখছেন ইরান, ইসরায়েল এবং আমেরিকায়, সেখানে তো কোনো মানুষ লড়াই করছে না। ইসরায়েলি যোদ্ধারাও লড়াই করছে না, ইরানের রেভলিউশনারি গার্ডও লড়াই করছে না, আমেরিকার জিআইরাও লড়াই করছে না। এখন লড়াই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, লড়াই হচ্ছে রোবটসের, ড্রোনসের, ব্যালিস্টিক মিসাইলসের। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী অসুবিধায় পড়ে গেছে। আমাদেরকে তো এখন বাংলাদেশের সিকিউরিটি কি? বাংলাদেশের সিকিউরিটি তো একটা এই যে সিকিউরিটির যে মাত্রা, সেই মাত্রাটাই চেঞ্জ হয়ে গেছে। এই প্রেক্ষাপটটা নিতে হবে। এই প্রেক্ষাপটটা নিলে দেখা যায় ইনস্ট্যান্টলি যে আমাদের যে জ্বালানির ইম্পোর্ট করতে হয় আমাদের, এবং আমাদের জ্বালানি ইম্পোর্ট করতে হবে। আমাদের অলমোস্ট এখন 30% অফ দি গ্যাস এবং 100% অফ দি অয়েল আমদানি করতে হয়। তো সেই আমদানিটা যদি আমরা একটা জায়গায়, যে কোনো একটা জায়গায়, শুধুমাত্র হরমুজ প্রণালীর কথা বলছি না, যে কোনো একটা জায়গায় করি, তাহলে পরে আমাদের সেটা সিকিউরড হবে না। তারা অনেক কিছুই করতে পারে, স্যাংশনসও দিতে পারে, একটা দেশ বন্ধ করে দিতে পারে, কোনো কারণে বন্ধ করে দিতে পারে, নিজেদের কারণে বন্ধ করে দিতে পারে। চায়না যেরকম এই মুহূর্তে তাদের ওখান থেকে যারা আমদানি করতো সেটা বন্ধ করে দিয়েছে।
হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, সেই জন্য তারা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে। এখন এই প্রেক্ষাপটে এটাকে ছড়ায় ছিটেই রাখতে হবে। তো আমি সেই জন্য বলছিলাম, এবং বাংলাদেশ সরকারকে আমাদের এলএনজি সাপ্লাই যেটা দেওয়ার কথা ছিল, সেইটাতেও আমরা বলেছিলাম যে আমরা একটা পোর্টফোলিও থেকে সাপ্লাই দেব। মানে আমাদের মিডল ইস্ট থেকেও সাপ্লাই দিতে পারি, আফ্রিকার মোজাম্বিক থেকেও সাপ্লাই দিতে পারি, আমেরিকার থেকেও সাপ্লাই দিতে পারি, অস্ট্রেলিয়ার থেকেও সাপ্লাই দিতে পারি। তাহলে যে কোনো একটা জায়গাতে যদি আমাদের ফোর্স মেজিওর হয়, তাহলে আমাকে অন্য জায়গা থেকে নিতে হবে। আচ্ছা, আমি এই প্রসঙ্গেই আসি। আপনি যেটা এখন বাংলাদেশের এই যে আপনার থার্ড ল্যান্ড এফএসআরই নিয়ে আপনার সঙ্গে সরকারের একটা বিচারিক একটা দ্বন্দ্ব চলছে। আপনি বলছেন অযাচিতভাবে আপনারটা ক্যান্সেল করা হয়েছে, আর সরকারের এখনো মানে যদি বা নাম প্রকাশ না করার সাথে অনেকে বলছে হ্যাঁ গত সরকার এটা ঠিক করেনি। এখন যদি সরকার যদি আপনাকে প্রস্তাব দেয়, আবার যদি আপনি এই যে আদালত থেকে সরে গিয়ে আবার আপনি ওইটা কতদিনের মধ্যে করতে পারবেন যদি সরকার যদি আপনাকে সুযোগ দেয়? এটা তো এভাবে উত্তর দিতে পারবো না। দেখেন, ওটা একটা বিরাট বড় ইনভেস্টমেন্ট, $550 মিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল। সেটা বর্তমানের বাজারে একটু এদিক ওদিক হতেও পারে। আর তাছাড়া ওইটার জন্য আমরা প্রায় $20 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছি। ওটার যেটা লং লিড আইটেম বলে, সেই আইটেমগুলো আমাদের কেনা আছে, এবং আমাদের অ্যাটলিস্ট যখন 1.5 বছর আগে জাহাজ যেটা কনভার্সন করতে হবে সেটাও রেডি ছিল। কনভার্সনের জন্য চায়নাতে একটা ডকইয়ার্ড রেডি ছিল। তো ওই কাজগুলি করছিলাম। আমাদের আনফর্চুনেটলি গত ইন্টারিম গভর্নমেন্ট এরকমভাবে কর্মকাণ্ড চালিয়েছেন যে যাতে করে দেশের গুডউইল, বিদ্যুৎ বিভাগ এবং এনার্জি বিভাগ তাদের গুডউইল, সামিটের গুডউইল, আমাদের পার্সোনাল গুডউইল, প্রত্যেকটার ক্ষতি হয়েছে। এবং আপনি জানেন যে পৃথিবীতে ইনভেস্টমেন্ট করতে হলে এই গুডউইলটার খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা আশা করছি যে এখন গুডউইলটা আবার রিবিল্ড করা। অ্যাট দ্য সেম টাইম যাদের সাথে আমাদের কথা হয়েছিল সেই কথাগুলো আমরা চালু রেখেছি। লং লিড আইটেমগুলো আমরা সেফ কিপিংয়ের ভিতরে রেখেছি অ্যাট এ ভেরি এক্সপেন্সিভ অ্যাট এ কস্ট। এবং আশা করি যে যদি বাংলাদেশ সরকার আইদার থ্রু জুডিশিয়ারি অর থ্রু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস এই কাজগুলো আমাদেরকে করতে দেন, তাহলে আমরা দ্রুততার সাথে, যত দ্রুততার সাথে সম্ভব করতে পারবো, এবং অন্যদের থেকে নিশ্চয়ই দ্রুততার সাথে সম্ভব করতে পারবো। কয় বছর লাগতে পারে? 2 বছর তো লাগেই। মানে আপনি তো বাংলাদেশে কর্মকাণ্ড চালাতে হলে আপনার উইন্টার লাগে। তো ধরেন যদি আপনি সামারে কাজও দেন তাহলে পরে জোগাড় করা যায়, কিন্তু ওখানে যে সমুদ্রে যখন নাকি আপনার 5 মিটার 10 মিটার ঢেউ হচ্ছে তখন তো ওখানে কাজ করা যায় না। আর এটা তো আপনার 6 কিলোমিটার সমুদ্রের তলায় থেকে পাইপ নিতে হবে। আপনি এলএনজি সম্বন্ধে জানেন, এটা 162 ডিগ্রি মাইনাসে রাখা হয় এফএসআরইউতে। তো সেই এফএসআরইউটা একটা বিরাট কর্মকাণ্ড। এটা হবে আমাদের প্রায় 2,10,000 টন ধারণ ক্ষমতা। বাংলাদেশে এত বড় জাহাজ, মানে পৃথিবীতেই এত বড় জাহাজ খুব কম আছে। সেটাকে ওখানে অ্যাঙ্কর তৈরি করে ওটা যাতে ওই এলএনজি সহকারে এবং এলএনজির যে জাহাজটা আসবে এলএনজিসিটা, এই দুটো পাশাপাশি থাকবে। এই দুটো পাশাপাশি থাকলে আপনার 1,70,000, এটা 1,70,000, সেই যে 4 লক্ষ টনকে ধারণ করার মতন অ্যাঙ্করেজ করতে হয় ওখানে আমাদের, সেটা করতে হবে। সেটার জন্য আমরা যে সমস্ত জিওফিজিক্যাল, জিওটেকনিক্যাল, মেট ওশান স্টাডিজ, এগুলো আমরা সব কমপ্লিট করেছি। ওখানে কর্মকাণ্ড আমাদের হওয়ার কথা ছিল 2024 সনের ডিসেম্বর থেকে কাজ শুরু করার কথা ছিল, নভেম্বর ডিসেম্বরের থেকে। তো সেটা আমরা যদি আশা করি তাহলে পরে যদি এই 2026-এর ডিসেম্বরের থেকে করা যায় কিংবা নভেম্বর ডিসেম্বরের থেকে করা যায়, তাহলে আমরা ওটা 2027-এর এপ্রিলের ভিতরে আবার শেষ করতে পারবো। এই তো আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, গত ইন্টারিম গভর্নমেন্টের আমলে একটা বিচারপতি মইনুল হোসেনের নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে, এবং ওইখানে বলা হয়েছে
প্রাইভেট সেক্টরের বিভিন্ন চুক্তিতে অযাচিত চুক্তি করা হয়েছে, যাতে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা পরামর্শ দিয়েছে এই চুক্তিগুলো রিভিউ করার জন্য, যেখানে আপনার পাওয়ার প্ল্যান্টও আছে। আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন এবং আপনার কোনো এটা কি আপনি প্রতিবাদ করবেন, নাকি তাদের ইয়েতে মেনে নেবেন, নাকি সরকার আবার চাচ্ছে নতুন করে এটা পর্যালোচনা করলে আপনাদেরকে ডাকবে, আপনারা যেন সাড়া দেন? কোন দিকে যাবেন? না, আমি তো নিজে সবসময় ট্রান্সপারেন্সির খুব পক্ষে, এবং বাংলাদেশ সরকার কমিশন গঠন করতেই পারেন। আই হ্যাভ অল দি রেসপেক্টস ফর অল দি মেম্বার্স অফ দি কমিশন। তারা নিশ্চয়ই তাদের প্রজ্ঞা দিয়ে দেখেছেন এবং এই কমিশন করতেই পারেন। যেটা বাংলাদেশ সরকারের করা উচিত না সেটা হলো পুরনো কন্ট্রাক্টগুলোকে আবার ওপেন করা, যেটা হয়তো চিন্তা ভাবনা করছেন। তো ওনাদের তরফ থেকে এটা ভাবতেই পারেন, কিন্তু একটা জিনিসের তো সামগ্রিক ভাব আছে আর একটা জিনিসের স্পেসিফিক ভাব আছে। তো স্পেসিফিকভাবে এক একজনের এক একটা চাওয়া হতেই পারে। আমি অনেক বড় লোক হতে যেতে পারি, অনেক ভালো লোক হতে যেতে পারি, কিন্তু আবার একটা তো প্রেক্ষাপটও লাগে। তো সেই প্রেক্ষাপটের ভিতরে আমি পার্সোনালি মনে করি যে ওনারা ওনাদের কাজ করেছেন, সরকারের কাজ করতে হবে। কিন্তু সরকার তো আর শুধু একটা কমিশনের কাজে সীমাবদ্ধ থাকে না, তাকে তো সামগ্রিক দেখতে হয়। আপনি একটা প্রথিতযশা জার্নালিস্ট, আপনি জার্নালিজমের দিক থেকে দেখবেন, কিন্তু আমি তো সেই ব্যবসাটা আবার আমার করতে হয়, আমার করে আবার সেটার টাকাটা ঘরে আনতে হয়, তো আমার আরেক রকমভাবে দেখতে হয়। তো কমিশন করেছেন, এটা আমি খুব খুশি। ওখানে ওনারা আমাদের সম্বন্ধে, যতদূর আমি জেনেছি, যে আমাদের সম্বন্ধে আমরা যে কোনো ইললিগাল কাজ করেছি এটা ওনারা বলেননি। ওনারা সামগ্রিকভাবে বলেছেন যে ক্যাপাসিটি পেমেন্ট বেশি দিচ্ছি, কি এটা দিচ্ছে ওটা দিচ্ছে সরকার, বাংলাদেশ সরকার দিচ্ছে। এটা ওনাদের প্রজ্ঞা দিয়ে বলেছেন। সরকার সামগ্রিকভাবে দেখে কোনো সময় কোনো কন্ট্রাক্ট হয়ে গেলে সেটা ওপেন করা আবার করলে পরে কন্ট্রাক্টের স্যাংটিটিটা থাকে না। কন্ট্রাক্টের স্যাংটিটি না থাকলে সে কন্ট্রাক্টের উপরে কেউ অর্থায়ন করে না। যদি সেই অর্থায়ন না করে তাহলে তো বাংলাদেশের উন্নতি হবে না। যেমন এই যে আপনি ক্যাপাসিটি পেমেন্টের বিষয়ে আসলেন, অনেক অর্থনীতিবিদ এই ব্যাপারে বলছে ক্যাপাসিটি পেমেন্টটা বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন ক্যাপাসিটি পেমেন্ট যদি আবারও বলি যে রিভিউ করতে বলে সরকার, আপনাদের পক্ষ থেকে আপনারা কিভাবে রেসপন্স করবেন? আমি তো বললাম যে কোনো কন্ট্রাক্ট তো আর করা যায় না, এটা তো খুব বেশি ওয়াইজ কাজ হবে না যদি কন্ট্রাক্ট ওপেন করতে চায়। তারপরে দুই পার্টি তো সবসময় কথা বলতে পারে। আমি তো সবসময় কথা বলার পক্ষে। আমি তো নিজে বিশ্বাসী করি যে মানুষজন একে অপরকে ভালোবাসার মাধ্যমে, দূরদৃষ্টির মাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক তৈরি করবে এবং সুসম্পর্ক বজায় রাখবে সবার সাথে। এটা আমার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে বলছি। আপনি যেটা বলছেন, ওনারা যেটা বলেছেন, সেটা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটাতে ওনারা কতখানি নিতে পেরেছেন আমি জানি না। এক তো হলো যে আমরা যখন প্রথম 2010-এর দিকে তীব্র বিদ্যুতের অভাব ছিল এবং দেশের উন্নতি ঘটছিল না, তখন প্রথম দরকার ছিল ইমিডিয়েটলি বিদ্যুতায়ন কীভাবে করা যায় যাতে নাকি অর্থনীতিতে গতি আসে, লোকজন চাকরি পায় এবং কর্মকাণ্ড, ইন্ডাস্ট্রি এই সমস্ত এক্সপোর্ট করতে পারে। তো সেই সুবাদে কাজটা শুরু হয় এবং তারপরে যে এটা এনাফ ক্যাপাসিটি হয়। বর্তমানে তো বিদ্যুতের অভাব হচ্ছে না, জ্বালানির অভাব হতে পারে, বিদ্যুতের অভাব হচ্ছে না। এখনও বিদ্যুতের অভাব হয়নি। এই শীতকাল গেল, তার আগে রমজানে গেল। আপনি এটাই 2010 সনে চিন্তা করেন, 2009 সনে চিন্তা করেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে সামগ্রিকভাবে কতখানি চেঞ্জ হয়েছে। তারপরে ওনারা যদি মনে করেন যে ক্যাপাসিটি পেমেন্ট বেশি হয়েছে, এটা ওনাদের মত। আমার পার্সোনালি মতে এটা ওনারা ঠিক জায়গায় পৌঁছতে পারেননি। বাংলাদেশের এখনও B- ক্রেডিট রেটিং, একটা B- ক্রেডিট রেটিং কান্ট্রি বাংলাদেশ যদি বন্ড ইস্যু করতে চায় তাহলে পরে সেই বন্ড মিনিমাম 10% দিতে হবে।
তো 10% হলো বাংলাদেশের সরকারের বন্ড। তাহলে একজন লোক যে ইনভেস্ট করবে তার কতটা রিটার্ন হওয়া উচিত, ক্যাপাসিটি পেমেন্ট তো সেটার উপর নির্ভরশীল। আর ইন্টারেস্ট রেট কত, ক্যাপাসিটি পেমেন্টের কম্পোনেন্ট তো দুটা, একটা হলো যে যেটা আমরা লোন নিয়েছি সেই লোনটাকে সুদসহ ফেরত দেওয়া। এই সুদ কত বাংলাদেশের জন্য? বাংলাদেশের বর্তমান আছে 13 থেকে 14%, সেই সময় ছিল 15 থেকে 16%, যখন আমি 2009 কথা বলছি। B- ক্রেডিট রেটিং, পলিটিক্যাল রিস্ক, কান্ট্রি রিস্ক, এই সমস্ত তো আছেই। কারেন্সি রিস্ক, কারেন্সি ডেপ্রিসিয়েশন করে, তো এগুলি যদি আপনি অ্যাড করেন তাহলে পরে কতখানি রিটার্ন পাওয়া উচিত একটা কোম্পানির। আর আমাদের সাথে তো অনেক বিদেশি কোম্পানিও আছে। আমরা যে আমাদের যেই এফএসআরইউ, সেই এফএসআরইউ আমেরিকান কোম্পানি অ্যাক্সেলারেটর থেকে আমাদের মূল্য কম। আমাদের যেই বিদ্যুৎ দেই সেই বিদ্যুৎ সিঙ্গাপুর আরেকটা কোম্পানি সেম কর্পের থেকে অনেক কম। আমাদের যে অন্যান্য বিদেশি ডাইরেক্ট ইনভেস্টররা আছেন, আমাদেরও বিদেশি ইনভেস্টমেন্ট, তাদের থেকে আমাদের একটা সর্বনিম্ন পর্যায়ে। আপনারা যদি মেরিট ডিসপ্যাচ অর্ডার দেখেন অফ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আমাদের কোম্পানির মূল্য, বিদ্যুতের মূল্য সবচেয়ে কমের দিকেই আছে। তাহলে কি আপনি মনে করছেন দেশীয় বিনিয়োগকারী, আপনি তো যদি বা আপনি আপনার কোম্পানি সিঙ্গাপুর বেসড, একসময় আপনি দেশীয় কোম্পানি ছিলেন, এই যে দেশীয় বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করার জন্য কোনো না কোনো গোষ্ঠী এইসব কাজ করছে বলে আপনি মনে করেন? এই কনস্পিরেসিতে আমি অতখানি বিশ্বাস করি না। এটা তো একটা কনস্পিরেটোরিয়াল টোন হলো। এখন বিশ্বে বড় বড় জিনিসে কনস্পিরেসি হয়, মানে আমেরিকা, ইরান, ইসরায়েল, সৌদি আরবিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এদের ভিতরে একটা তো দ্বন্দ্ব একটা আছেই। কোন দেশ কিভাবে রাজনীতি করবে, ভূ রাজনীতি কিভাবে করবে, কোন দেশ তাদেরকে সিকিউর করবে, সেই সিকিউরিটির ভিতরে বাংলাদেশও পড়ে। সেই সিকিউরিটিতে বাংলাদেশের হাতে, বাংলাদেশের আমাদের মতন যারা আছি তাদের হাতে সমস্ত সাইবার সিকিউরিটি বর্তমানে। আরেকটু যদি অন্যরকমভাবে বলি, দেখেন এখন যে আমাদের ভেনিজুয়েলাতে যুদ্ধ হলো এবং ইরানে যুদ্ধ হলো, প্রথম যুদ্ধের ধাক্কাটা গেল আপনার সাইবার সিকিউরিটি। মানে আমেরিকা বম্ব করার আগে ভেনিজুয়েলাতে কোনো বাতি ছিল না, কোনো রকম আলো ছিল না এবং কোনো রকম ইন্টারনেট ছিল না। ইরানে তাই অবস্থা, সেই একই অবস্থা হয়েছে এবং ওই ইরান সরকারও এখন ইন্টারনেট বন্ধ করে রেখেছে। তো যখনই আপনার প্রথম এখন অফেন্স হলো সাইবার অফেন্স, সেকেন্ড অফেন্স হলো বম্বিং অফেন্স, বোম কিংবা ব্যালিস্টিক মিসাইল কিংবা এই যে সাইবার অফেন্স বলেন। আর থার্ড হলো বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা, জ্বালানি ধ্বংস করা। এখন আপনি ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ দেখেন, দুই পক্ষই কি করছে? জ্বালানিতে যে আঘাত করতেছে। তো জ্বালানি নিরাপত্তা এখন কতখানি উপরে উঠে এসছে। তো সেই নিরাপত্তায় যদি কারো মনে হয় যে নিরাপত্তাহীনতা আসছে, তাহলে সেভাবে একটা চেঞ্জ হতেই পারে। আপনি আরেকটা বিষয় বলছিলেন, এই যে আপনার $3 বিলিয়ন পাইপলাইনে আছে, এইটা পাইপলাইনে কবে নাগাদ এইটা পাইপলাইনটা বাস্তবায়ন হবে? এই যে আপনি বলছিলেন এলএনজির বিষয় বলছিলেন আর অন্যান্য বিষয় বলছিলেন, আপনি কি আরেকটা বিষয় আপনি বারবার বলছিলেন সাইবার সিকিউরিটি, তার অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশে আপনি পাওয়ার এনার্জি সেক্টরের বিজনেস ডাইভার্ট করে আপনি কি সাইবার সিকিউরিটির দিকে যাচ্ছেন? না, আমি সাইবার সিকিউরিটির দিকে যাচ্ছি না। বললাম আপনাকে যে এনার্জি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এগুলি এখন ন্যাশনাল ডিফেন্স সিকিউরিটি হয়ে গেছে। এই যে সামগ্রিক চেঞ্জ, সরকারের চেঞ্জ হয় ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আপনার চ্যানেলও ইউটিউবে চলবে। তো এই যে নতুন প্রেক্ষাপট, আপনার সাথে প্রথম যখন দেখা হয়েছে তখন তো কাগজের মাধ্যমে
খবরের কাগজের মাধ্যম ছিল। ম্যাস মিডিয়া বলতে খবরের কাগজ, টেলিফোন, টেলিভিশন ছিল। এখন ম্যাস মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। এই পরিবর্তনশীল পৃথিবীতে খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে এবং সেটার সাথে আমাদের মিলিয়ে চলতে হবে। আমরা যদি ওই পরিবর্তনের সাথে মিলে না থাকতে পারি তাহলে আমরা ডাইনোসরের মতন রিডান্ডেন্ট হয়ে যাব। সেটাই বলছিলাম আমার বক্তব্যটা সেখানে। আমাদের যে ইনভেস্টমেন্টের কথাটা আপনি বললেন, সেই ইনভেস্টমেন্টটা তো এটা প্রথমে বললাম যে কিছুটা আনসার্টেনিটি বাংলাদেশে এসছে। বর্তমান নতুন সরকার আসছে, আমি তাদেরকে ওয়েলকাম করি এবং তাদের জ্বালানি, বিদ্যুৎ, সাইবার, ইন্টারনেট, পোর্ট, আমাদের তো ব্যবসা তিনটা, পাওয়ার, এনার্জি, কমিউনিকেশন এবং পোর্ট। এই তিনটাতে তাদের নতুন নীতি কি হয়, তাদের পলিসি কি হয়, তারা কীভাবে এটাতে অগ্রগতি করতে চান, ওটা দেখে আমরা নিশ্চয়ই ইনভেস্টমেন্ট করব। আপনার মেজর ব্যবসা হচ্ছে আপনার গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্টে। আপনার এই পাওয়ার প্ল্যান্টগুলোর অবস্থা কি? এইটা কি আপনার এই যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী উৎপাদন করতে না পারার কারণে আপনার কি ইনভেস্টমেন্ট এইটা কি সাস্টেইনেবল হচ্ছে নাকি? এটা আবার আমার কথা বলার আগে দেশের কথা বলি একটু, যদি আপনি কিছু মনে না করেন। বাংলাদেশ তো গ্যাসের দেশ। এখনও 70% অফ দি গ্যাস বাংলাদেশেই উৎপাদিত হয়। বাংলাদেশে হিউজ ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে গ্যাস নেটওয়ার্কে, গ্যাসের ট্রান্সমিশন লাইনে, গ্যাসের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে, প্রত্যেকটা বাসায় বাসায় আপনার নিয়ে গিয়েছে। এটা তো হিউজ এক্সপেন্ডিচার অলরেডি হয়ে রয়েছে ইনফ্রাস্ট্রাকচারে, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচারে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার গ্যাস ফিল্ডসে। আপনি তো এখনও 2000 MMCFD উৎপাদন করছেন বাংলাদেশে, এবং সেটাই আপনার গত 30-40 বছর সেটা দিয়েই বাংলাদেশ চলেছে। এটাও কথা এসছে যে ওটা বিদেশে এক্সপোর্ট করতে হবে। এখনও বাংলাদেশের সম্ভাবনাময় জায়গা অনশোরেও আছে, অফশোরেও আছে। আমাদের অফশোরে যেভাবে করা উচিত ছিল হয়তোবা সেভাবে দেখা হয়নি, কিংবা অনশোরেও যত তাড়াতাড়ি করে করা উচিত ছিল হয়তো সেটা করা হয়নি। কারণ সেই সময় গ্যাসের মূল্য অনেক কম ছিল, সেই জন্য ভেবেছে যে যদি আমদানি করেই পাওয়া যায় তাহলে আর লোকালি উৎপাদন খরচ বেশি পড়লে পারে সেটা করা হয়তো অর্থনৈতিকভাবে ঠিক হয়নি। যেটার কথা বলছি যে আমাদের অনেক ফরওয়ার্ড লুকিং হতে হবে এবং এনার্জি সিকিউরিটির কথা বলতে হবে। কিছু রিডান্ডেন্সি, মাল্টিপল সাপ্লাই সোর্সেস, এগুলো থাকতে হবে, ইনকর্পোরেটেড থাকতে হবে ইন দি পলিসিস, যাতে নাকি আমরা সেফ থাকি। এখন বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে করে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোরই তো দরকার। আপনি ইমিডিয়েট নিজার্ক রিয়াকশনে ভাবতে পারেন যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বদলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হতে পারে। কারণ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রতে বর্তমানে যতই কার্বন নিঃসরণ হোক তারপরেও কম মূল্যে হয়তো বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। কিন্তু ইন দি লং রান বাংলাদেশের জন্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেরই প্রয়োজন। এই মুহূর্তে আমাদের কোম্পানিতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি চলছে। সরকারকে খুব একটা কঠিন অবস্থায় পড়েছে, যেটা আপনাকে বলি আমি, সরকার একটা কঠিন অবস্থায় পড়েছে। বাংলাদেশের ফার্টিলাইজারের প্রয়োজন আছে। গ্যাসের কথা যখন উঠলো, আপনি কিছু মনে না করলে আমি একটু আউগাই। গ্যাসের মাধ্যমে তো শুধু বিদ্যুৎ উৎপাদন হয় না, এক্সপোর্ট হয় না, গ্যাসের মাধ্যমে ফার্টিলাইজার তৈরি হয়, নাইট্রোজেন ফার্টিলাইজার, ইউরিয়া বলি যেটা আমরাকে। এইটা তো আমাদের এই আগামীতে বোরো ধান আসতেছে, তারপরে আমন ধান আসতেছে। বোরো, আমন, এখানে যদি আপনি এই ইউরিয়া ফার্টিলাইজার না দিতে পারেন তাহলে খাদ্যের সংকট হবে, বেসিক খাদ্যের সংকট হবে। আমি ইম্পোর্টেড খাদ্যের তো সংকট হবেই, মানে ইরেসপেক্টিভ, সারা পৃথিবীতেই খাদ্যের সংকট হবে। এই বেসিক খাদ্য, ডাল, ভাত, মাছ, যেটা বাঙালির মেইন স্টেপল, সেখানে আপনার এসে হিট করবে যদি ফার্টিলাইজার না হয়। আমি জানি না, আমার অনেক সময় মনে হয় যে বাংলাদেশ সরকার বিদ্যুৎ কেন্দ্র চালাবে নাকি ফার্টিলাইজার ফ্যাক্টরি চালাবে। অনেকগুলো ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে চালানো খুব দরকার। আর নাহলে পরে ফার্টিলাইজারও এখন ইম্পোর্ট, ফার্টিলাইজারও কিন্তু ওই স্টেট অফ হরমুজ দিয়েই আসে, কারণ ফার্টিলাইজারও মিডল ইস্টেই ম্যাক্সিমাম তৈরি হয়, আমাদের নাইট্রোজেন ফার্টিলাইজার
ফসফেটস অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। তো এই সাম্যক জিনিসটা দেখে তো চিন্তা করতে হবে যে কোনখানে যাবেন এখন। দেশগুলো তো গরিব হয়ে যাচ্ছে। মিডল ইস্টের ওয়ারের জন্য, যুদ্ধের জন্য খালি মিডল ইস্ট গরিব হচ্ছে না, আমেরিকাও গরিব হচ্ছে, ইউরোপ গরিব হচ্ছে, আর বাংলাদেশে তো গরিব হচ্ছেই। তো কাজেই একটা তো খুবই ডিফিকাল্ট পজিশনে আছি। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন গ্যাসের প্রয়োজনীয়তা কোথায় এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করাটা ঠিক হয়েছে কিনা, অফকোর্স ঠিক করা হয়েছে, কারণ ওটার জন্য তো বাংলাদেশ তৈরি। বাংলাদেশ তো গ্যাসের উপরেই চলছিল, এখনও হয়তো গ্যাসের খনি পাওয়া যাবে, সেখানেও আমাদের মনোযোগ দিতে হবে, এটাই আর কি। আচ্ছা, এক পর্যায়ে আপনার কোম্পানি বলছিলেন রিনিউয়েবল এনার্জির দিকে যাবেন এবং বেশ কিছু ডেনমার্ক সহ বেশ কিছু কোম্পানির সঙ্গে আপনাদের যোগাযোগ তৈরি হয়েছিল। এখন ওইটার কি অবস্থা? আপনারা কি রিনিউয়েবল থেকে সরে এসেছেন নাকি সুযোগ পেলে আবার রিনিউয়েবলের দিকে যাবেন? বাংলাদেশ সরকার কুইক এনহ্যান্সমেন্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি অ্যাক্ট যেটা ছিল, সেটাকে গত ইন্টারিম সরকার ক্যান্সেল করে দিয়েছে। তো এখন তার আগে আমরা ওখানে অনেক $মিলিয়ন খরচ করে পুরা অফশোরে উইন্ড দেখছিলাম, যাতে নাকি ডেনমার্কের সাথে মিলে জয়েন্ট ভেঞ্চারে ম্যাপিং করছিলাম উইন্ড সোর্স, এবং একটা জায়গা ঠিক করে সেখানটা বাংলাদেশ সরকার থেকে কনসেশনও পেয়েছিলাম যে ওই জায়গাটা দেওয়া হবে এবং আমরা একটা 500 মেগাওয়াট উইন্ড করব। অ্যালং উইথ দ্যাট আমরা ব্যাটারি বেস বলে, মানে ব্যাটারি দিয়ে করব। সেটা তো ক্যান্সেল করে দিয়েছে, আমাদের ওই লাইসেন্সও ক্যান্সেল করে দিয়েছে, মানে ওটা করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট। তো এখন এটা তো পলিসি নির্ভর। বর্তমান সরকার, আগামীর সরকার কিভাবে তারা, আপনি যখনই একটা কাটিং এজ একটা নতুন জিনিস করতে যাবেন, সেটা তো টেন্ডারের মাধ্যমে করা সম্ভব হয় না। আপনি কি যে টেসলা যে সমস্ত কাজ করেছে কিংবা মেটা যে সমস্ত কাজ করেছে, এগুলি কি সব টেন্ডারের মাধ্যমে করা যায়? এখন বাংলাদেশ সরকার, নতুন সরকারকে দেখতে হবে যে তারা কিভাবে মূল্যায়ন করবেন। অফকোর্স আমি মনে করি যে মূল্য তো আর বেশি দেওয়া উচিত না। প্রাইস ডিসকাভারির তো বহু মেকানিজম আছে। সেই প্রাইস ডিসকাভারি গত সরকারও করেছে, ইন্টারিম গভর্নমেন্টও করেছে, আগামী সরকারগুলোকেও করতে হবে। একাধারে বলা যে সরকার ভালো করে কিংবা খারাপ করে কিংবা খুব খারাপ করে, চুরি করে, এগুলো বলাটা ঠিক না। এটা না করে আমরা আগামীতে কি করব সেটা ঠিক করা প্রয়োজন। আজিজ ভাই, আমি আপনার প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে লাস্টে, আপনি এক সময় ছিলেন হিরো, এখন আপনাকে অনেকে ভিলেন বলে, আবার কেউ কেউ বলে আপনি মানি লন্ডারিং করে সিঙ্গাপুরে নিয়ে এসেছেন। আপনি কিভাবে এটাকে নিজের আত্মপক্ষ সমর্থন করবেন? দেখেন, এগুলি তো সব পারসেপশনের ব্যাপার। কেউ যদি ভূত দেখতে চায়, বাতি এখন এই ঘরে অন্ধকার করে দিলে কেউ যদি মনে করে যে এখানে ভূত আছে, তাহলে ভূত আছে। তার মনে তো বিশ্বাসই করছে যে ভূত আছে। তো এটা এখন একটা পারসেপশন, মিসপারসেপশন রাদার একটা তৈরি করা হয়েছে। গত ইন্টারিম গভর্নমেন্ট বোধহয় তৈরি করেছেন, কারণ আমরা দেখেছি যে তখন অনেক সরকারি লোকজন বিভিন্ন সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান থেকে ওনারা আগে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতে বলতেন। তো ওইগুলি বলার কারণে লোকজনের মাথার ভিতরে এটা আসতেই পারে। আমি সিঙ্গাপুরের থেকে বাংলাদেশে সব টাকা নিয়েছি, এখান থেকে বাংলাদেশ সরকারকে জানিয়েছি $1.4 বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছি বাংলাদেশে এখান থেকে আসার পরে, 2016 সনের পরের থেকে। তাছাড়া আরও ইনভেস্টমেন্ট করব। আমার কোনো ব্যাংকের লোন নাই। আপনারা জার্নালিজমে আছেন, আপনাকে কি কোনো লোক বলেছে যে আইজ খান তার টাকা মেরে দিয়েছে কিংবা সামির তার টাকা মেরে দিয়েছে? কোনো ব্যাংক বলেছে যে আমি তার টাকা ফেরত দিইনি? তা আমি খুব 52 বছর ধরে হার্ড ওয়ার্ক করছি, সেজন্য একটু মাঝে মাঝে দুঃখ লাগে যে এরপরেও আমাকে খারাপ বলছে। এবং কারণ বাংলাদেশের জন্য আমি চেষ্টা করেছি। আমি বাংলাদেশে প্রথম শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র না, তার আগে বাংলাদেশে প্রথম টার্মিনাল করেছি, বাংলাদেশে প্রথম ফাইবার অপটিক্স করেছি। তো আর আমাদের যেই অ্যাসেটগুলো বাংলাদেশ, সেটা তো চোখে দেখা যায়।
হাতে ফিল করা যায়। এটা এরকমও না যে একটা ভৌতিক কাণ্ড যে কি করি না করি। আপনার এখন 2000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আছে, আপনাদেরকে ওয়েলকাম করি, আপনারা মেঘনাঘাটে যান, গাজীপুরে যান, যে আমাদের ফ্যাক্টরিগুলি দেখেন। এই আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের থেকে 3 জন লোক যাবেন আমাদের FSRUT। বাংলাদেশে একটা 1,70,000 টনের ভেসেল ওখানে আছে, -162 ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা করে রাখে, 6 কিলোমিটার পাইপলাইন আছে, এসে বাংলাদেশের সাথে লাগে। এটা চোখে দেখা যায়। আমাদের ফাইবার অপটিক্স 55,000 কিলোমিটার ফিজিক্যাল ফাইবার দেখতে পাচ্ছেন আপনি, তো সে তারটা জানেন। আপনি যখন টেলিফোনে আলাপ করছেন তখন 40 ভাগ টেলিফোনে আপনি আমাদের ফাইবারের মাধ্যমে আলাপ করছেন। ইন্টারনেট করছেন, সেখানে আমাদের টাওয়ার 5,000টা টাওয়ার আছে, সেটা তো চোখে দেখা যায় যে টাওয়ারগুলো আছে। পোর্টে যান, চিটাগাংয়ে প্রায় 100 একর জায়গার উপরে নারায়ণগঞ্জে পোর্ট আছে, সে পোর্ট তো চোখে দেখা যাবে। আমি যে বলছি $3.5 বিলিয়ন ইনভেস্ট করেছি বাংলাদেশে, সেটা তো ওখানেই করেছি, বাংলাদেশে করেছি, আমার অন্য কোথাও তো ইনভেস্টমেন্ট নেই। বাংলাদেশের যেই অর্থায়ন করেছি সেটার যে ইকুইটি ভ্যালু, সেটার ভিতরে আমার ফ্যামিলির যে ইকুইটি ভ্যালু, সেটা নিয়ে বলা হয়। তো এখন একটা মানুষের অর্থ তো সারা পৃথিবীতেই থাকে, আমার অর্থ বাংলাদেশে। তো ফোর্বস ম্যাগাজিন বলতেই পারে যে আমার এত আছে এত নাই, এটা তাদের নিজের ইচ্ছা। আপনি যেরকম আপনার এডিটোরিয়াল তো আপনি আপনার নিজের ওপিনিয়ন থেকে লেখেন, আমার কথা শুনে তো আর লেখেন না। ওনারা ওনাদের মতন জাজ করে দেখেছেন যে আমাদের পার্সোনালি কি আছে। তো আপনাকে $3.5 বিলিয়ন, $3.5 বিলিয়ন ভিতরে 50% আমাদের ইকুইটি আছে এখন। তো স্ট্রেট ফরওয়ার্ড সেখানেই তো প্রায় $1.75 বিলিয়ন ইকুইটি হয়। তো সেই সুবাদে আমার মনে হয় কমই বলেছে। তো এইটা একটা এখন ওই ভূতের ভয় থাকলে তো আর আমি কি করব বলেন। আপনারা একটু যদি চেষ্টা করেন ভূতের ভয় সরানোর। সরকারের কাছে আপনাদের মতো প্রাইভেট সেক্টরে, বিশেষ করে মোহাম্মদ আজিজ খানের আর্টসটা কি হবে বাংলাদেশে প্রাইভেট বিনিয়োগ? সরকারের কাছে ধরেন কত লোকের কত চাওয়া, যাদের চাওয়া সবচেয়ে বেশি উচিত তারাই যেতে পারছে না। সেটা হলো বাংলাদেশের কৃষক। লেবার ল আছে কিন্তু কৃষকের কোনো জায়গা নেই। তো আমি বাংলাদেশ সরকারের কাছ থেকে এত বিশেষ কিছু চাই না। তারা তাদের দেশের জন্য, ভালোর জন্য যদি যে পলিসি করবে, যেই সেটার ভিতরেই আমি মনে করি আমরা কাজ করতে পারবো। যদি দেশের ভালোর জন্য পলিসি হয়, তারপরে যেহেতু আমরাও দেশের ভালো করতে চাই, কাজ করতে পারবো। আর তাছাড়া বিশেষ কিছু চাই না। চাওয়া উচিত কৃষকদের যে তাদের মূল্য আরও বৃদ্ধি করা উচিত। এখন তাদের যে ফার্টিলাইজারের কষ্ট হবে, যে সেচের কষ্ট হবে, সেটার সমাধান কিভাবে হবে। যেখানে বড় বড় ব্যবসায়ীদের যেই কথা বলার অধিকার আছে কিংবা উপায় আছে, সেটা নাই। তারা কি করবে সেটার দিকে সরকারের বেশি খেয়াল রাখা উচিত। আমি মনে করি যদি বাংলাদেশ সরকার পুরো বাংলাদেশের উন্নয়ন করতে চায়, তাহলে যে পলিসি নেবে, আমি 100% শিওর দ্যাট ওই পলিসির ভিতরে আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাব। ধন্যবাদ মোহাম্মদ আজিজ খান, জাস্ট এনার্জি নিউজকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশ আরও দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি সেক্টর আরও সমৃদ্ধ হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আজিজ খান।